আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রাজিল কোপা আমেরিকা স্কোয়াডটা ঘোষণা করেছে। 23 জনের একটা স্কোয়াড ডরিভাল জুনিয়র ঘোষণা করেছেন। কোপা আমেরিকা কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ইউরোর মতো 23 জনের পরিবর্তে 26 জনের স্কোয়াডের একটা নীতিমালা দিয়ে দেবে কিনা সেটার আগেই, অর্থাৎ সেই কনফার্মেশনটা আসার আগেই কিন্তু ব্রাজিল এই স্কোয়াডটা ঘোষণা করেছে এবং এই স্কোয়াড ঘোষণার মাধ্যমে একেবারে ক্লিয়ার কাট ভাবে বোঝা গিয়েছে যে ডরিভাল জুনিয়র আগামী দিনের প্ল্যানটা করছেন। তিনি ব্রাজিলের ফুটবলকে ফিউচার পার্সপেক্টিভ থেকে দেখছেন, কারণ বেশ কয়েকটা বড় বড় নামের সেভাবে কিন্তু জায়গা হয়নি। নেইমারের ব্যাপারটা একেবারে স্বাভাবিক, এখানে বিতর্ক করার আসলে কোনো রকমের সুযোগ নেই। নেইমার কোপা আমেরিকার আগে ইনজুরি মুক্ত হতে পারবেন না। ইনজুরি মুক্ত হওয়ার প্রসেসটা তিনি অনেক বেশি করে ত্বরান্বিত করার ট্রাই করলেও শেষ পর্যন্ত রিস্ক নিয়ে খেললে এটা তার ক্যারিয়ারের বাকি অংশের জন্য আরও বেশি মারাত্মক প্রমাণিত হতে পারে। সো নেইমারের না থাকাটা আনফরচুনেট, তবে জাস্টিফাইড, যথেষ্ট পরিমাণ লজিক আছে এমন একটা ব্যাপার। ক্যাসিমিরোকে কেন্দ্র করে অনেক আলোচনা চলছে, বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের ওভারঅল পুরো সিজন জুড়ে বাজে পারফরমেন্স এবং সেখানের ক্যাসিমিরোর বিশেষ কিছু করতে না পারা, এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন। যেমন জেমি ক্যারাগার তার অতি সাম্প্রতিক একটা বিশ্লেষণে রীতিমতো ক্যাসিমিরোর আর 3টে ম্যাচ খেলার পর অবসরে যাওয়া উচিত এমন টাইপের কথাবার্তাও বলে ফেলেছেন। তবে ডরিভাল জুনিয়র ব্যাপারটাকে কিন্তু একটু ভিন্নভাবে অ্যাড্রেস করেছেন, ভালোভাবে অ্যাড্রেস করেছেন। বলেছেন যে ক্যাসিমিরোর সঙ্গে তার একেবারে স্পষ্ট যোগাযোগ আছে। তিনি খুব ভালো করে জানেন যে ব্রাজিল ফুটবলে ক্যাসিমিরো যা দিয়েছেন সেখানে বড় রকমের একটা রেসপেক্টের জায়গায় ক্যাসিমিরো তৈরি করেন। আপাতত কোপার জন্য তিনি এই প্লেয়ারটাকে বিবেচনা করছেন না, তবে লং টার্মে প্লেয়ারটার যে ব্রাজিলের ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে এমন টাইপের কোনো কথাবার্তা কিন্তু ডরিভাল জুনিয়র বলেননি। রিচার্লিসনের না থাকাটা বড় একটা খবর, যদিও বলা হচ্ছে যে অতি সম্প্রতি তিনি নাকি একটা ইনজুরি পিক করেছেন, মাংসপেশির ইনজুরি, সে কারণে তাকে রাখা হয়নি। গ্যাব্রিয়েল জেসুসকেও কিন্তু সেভাবেই বিবেচনায় আনেননি ডরিভাল জুনিয়র। আমরা কয়েকটা পজিশন নিয়ে আলোচনা করি কিংবা ওভারঅল একটা স্কোয়াড নিয়ে একটু দেখে আসি কার বিকল্প হিসেবে কে আছেন। যেমন এলিসন আছেন, বেন্তো আছেন, এডারসন আছেন। ব্রাজিলের গোলকিপিং এই বেঞ্চটা সব মিলিয়ে একেবারে সমৃদ্ধ বলা চলে এবং যথেষ্ট ভালো। সেন্টার ব্যাক পজিশনে এডার মিলিতাও আছেন, মার্কুইনহস আছেন, মার্কুইনহসের মতো পিএসজিতে খেলা বেরালদো আছেন, গ্যাব্রিয়েল আছেন। সেন্টার ব্যাক পজিশনে আসলেই ভালো অপশন আছে রিয়াল মাদ্রিদের। এডার মিলিতো ফিরে আসার পরে ব্রাজিলের সেন্টার ব্যাক এই পজিশনটা আরেকটু বেশি করে শক্তিশালী হচ্ছে। তবে যেটা বা যে পজিশনগুলো নিয়ে চিন্তার বিষয় সেটা হচ্ছে ফুল ব্যাক পজিশন। রাইট ব্যাক পজিশনে দানিলো কিংবা ইয়ান কৌতে, যদিও দানিলো সাম্প্রতিক সময় ইন্টারন্যাশনাল ব্রেকে ভালো পারফর্ম করেছেন। লেফট ব্যাক পজিশনে ওয়েন্ডেল কিংবা আরানা, তারপরও কিন্তু থাকছে আরও একবার ব্রাজিলের ফুল ব্যাক পজিশন বড় একটা টুর্নামেন্টের আগে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং একটা জায়গা একেবারে ক্লিয়ারলি হতে যাচ্ছে। আমি যদি ডিফেন্সিভ মিডফিল্ড বা ওভারঅল মিডফিল্ড বা সেন্টার মিডফিল্ডের কথায় আসি, তাহলে জোয়াও গোমেজ, ব্রুনো গিমারেস, ডগলাস লুইস, তাদের একটু সামনে একটু ক্রিয়েটিভ রোলে লুকাস পাকেতা, আন্দ্রেস পেরেইরা, এই প্লেয়াররা কিন্তু ক্লাব ফুটবলে তাদের জায়গায় যথেষ্ট ভালো ফর্মে আছেন। যেমন ব্রুনো গিমারেস কিংবা লুকাস পাকেতা এই টাইপের প্লেয়ারদেরকে কেন্দ্র করে ট্রান্সফার মার্কেটে এই সিজন শেষও বড় রকমের কিন্তু কার্যক্রম চলবে, তাই তাদের কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নেই। ডাউটটা হচ্ছে জাতীয় দলে একই সঙ্গে সে ব্লেন্ডটা তারা পারফেক্ট মোমেন্টে তৈরি করতে পারেন কিনা। আমি আরও একবার ক্লিয়ারলি বলি, ব্রাজিলের জাতীয় দলে বর্তমানে একটা বড় রকমের সমস্যা কিন্তু প্লেয়ারদের নাম নয়, যথেষ্ট পরিমাণ ভালো মানের প্লেয়ার আছেন। তবে একটা দল হিসেবে খেলার জন্য যে একটা কম্বিনেশন, একটা বন্ডিং, সেটা ব্রাজিল খোঁজার চেষ্টা করছে অনেকদিন ধরে। যেদিন থেকে খুঁজে পাবে সেদিন থেকে এই দলটাকে আপনি অনেক ভালো পারফর্ম করতে দেখবেন। ফাইনাল থার্ডে দুই সাইডে দুই উইংয়ে লেফট উইঙ্গার হিসেবে ভিনিসিয়াস জুনিয়র, তার বিকল্প হিসেবে গ্যাব্রিয়েল মার্টিনেলি, যথেষ্ট ভালো অপশন। অন্যদিকে রাইট উইংয়ে ইনফর্ম রাফিনহা, তার বিকল্প হিসেবে ইনফর্ম স্যাভিও, ভালো অপশন আছে। ফাইনাল থার্ডে নাম্বার 10 পজিশনে আপনি রদ্রিগো কিংবা এনরিককে চিন্তা করতে পারেন। পোর্তোর এভানিলসনও আছেন, তবে রদ্রিগো এবং এনরিক তারা বর্তমান সময়ে ক্লাব ফুটবলে যে ফর্মটা আছেন এবং বিশেষ করে এনরিক যেভাবে তার জাতীয় দলের জার্নিটা শুরু করেছেন, বর্তমান সময়ের বিবেচনায় আসলে রিচার্লিসন বা গ্যাব্রিয়েল জেসুসদের তুলনায় ভালো অপশনই বেছে নিয়েছেন ডরিভাল জুনিয়র। যে জিনিসটা ডরিভালের ভালো লেগেছে সেটা হচ্ছে তিনি কিন্তু কোনো কিছুর ধার ধারেননি, অপেক্ষা করেননি। তিনি নিজে যেটা বিশ্বাস করেছেন সেই সিলেকশনগুলোই করেছেন। অনেকটা 2019-20 স্কালোনির মুভগুলো যেমন ছিল ঠিক তেমনই একটা মুভমেন্টের দিকে কিন্তু ডরিভাল জুনিয়র যাচ্ছেন। একজন কোচের বাকি সকলের কথা চিন্তা ভাবনা না করে, কে বড় প্লেয়ার, কার নাম কত বড়, সাংবাদিকরা কিভাবে রিয়াক্ট করবেন সেটার কথা চিন্তা না করে নিজের গাটসের দিকে যাওয়া উচিত। এটা এই সিলেকশনের পজিটিভ সাইন হতে পারে এবং সবচেয়ে বড় ফ্যাক্টরটা আসলে নির্ভর করছে ওই পার্টিকুলার পজিশন, যেমন ফুল ব্যাক পজিশন, মিডফিল্ডে একটা কম্বিনেশন, ফাইনাল থার্ডে ভিনি রদ্রিগোদের ক্লাব ফুটবলের পারফরমেন্সটা জাতীয় দলে রেপ্লিকেট করা, এই ব্যাপারগুলোর উপর নির্ভর করছে ব্রাজিল আসলে কোপা আমেরিকা এবার কেমন একটা পারফরমেন্স দেবে। যথেষ্ট সম্ভাবনা এবারও কিন্তু দেখছি।